আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণ অভ্যুত্থানে হতাহতের তথ্য চেয়ে হাসপাতাল, কবরস্থান ও ডিসিদের কাছে ট্রাইব্যুনালের চিঠি, ভিডিও ছবি চেয়েছে গণমাধ্যমের কাছে। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার চায় তা তুলে ধরতে বিএনপির আহ্বান। বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের হওয়া উচিত মন্তব্য। ৬ দফা দাবিতে রাজধানীতে রাস্তা অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু চলতি মাসেই, সব ধরনের রাজনীতি বন্ধ করে হল সংসদ চালুর পক্ষে শিক্ষকরা। এবং বিএবির নতুন চেয়ারম্যান ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রায় ১৭ বছর পর পরিচালনা পর্ষদে নতুন নেতৃত্ব। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের তথ্য চেয়ে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই বিষয়ে তথ্য দিতে সমন্বয়কদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গণমাধ্যমের কাছে ছবি ও ভিডিও চেয়েছে ট্রাইব্যুনাল। বিচার চলার সময় শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা যেন বিদেশি আইনজীবী রাখতে পারেন, এ নিয়ে সরকারের সাথে তাদের আলোচনা চলছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে রোববার হাসপাতালে গিয়েছিলেন প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রতিনিধিরা। এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিষ্ঠানে চিঠি দেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। পাশাপাশি যে সমস্ত বড় বড় কবরস্থান আছে, সেই কবরস্থানের যারা প্রশাসক আছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা এই প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোরফ্রন্টে ছিলেন, ফিল্ডে ছিলেন, আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশীয় আইনজীবীর পাশাপাশি বিদেশি আইনজীবীরা আসামিদের পক্ষে মামলা লড়তে পারবেন কিনা তার ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। আমাদের মধ্যে একটা আলোচনা চলছে যে ফরেন যে সমস্ত লয়ার্স যদি আসামি পক্ষ চান, তারা যদি নিয়োগ করতে চান, সেই ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে, বাট এটা এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা মনে করি যে তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন যেন না থাকে, সেজন্য যা যা করা দরকার তাই করবেন তারা। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচার দেখার অপেক্ষায় আছেন, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করতে চায় তা জাতির সামনে তুলে ধরে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে হওয়া উচিত। তবে ভারত এই অঞ্চলে
প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা নিবেদনের পর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন মহিলা দলের নেতাকর্মীরা। এই যে একটা যুদ্ধের বিনিময়ে নতুন একটা স্বাধীনতা আমরা পেলাম, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকৃত স্বীকৃতি, দেশটা তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারে এবং আমরা যে রাজনীতিটা করেছি এতদিন একদম মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে, সেই রাজনীতির জন্য আমরা আরও সুন্দরভাবে সুস্থভাবে আমরা করতে পারি। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির মহাসচিব। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অর্থ পাচার বিষয়ে দুদক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর 2 সদস্যের প্রতিনিধি দল। আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনে FBI এর সহায়তা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। রোকসানা আমিনের রিপোর্ট। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশ থেকে পাচার হওয়া প্রায় 1.5 লাখ কোটি টাকার খোঁজে মাঠে নেমেছে দুদক। এরই অংশ হিসেবে দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আসেন FBI এর লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও FBI এর সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল। সাক্ষাৎ করেন দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। পরে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত জানান দুদক সচিব। FBI এর 2 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আমাদের দুর্নীতি দমন কমিশনে আজকে এসেছেন। ইনফ্যাক্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, আর এই সৌজন্য সাক্ষাৎটি হয়েছে আমাদের মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইংয়ের উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, এছাড়া টোটাল কার্যক্রম আমাদের দুর্নীতি দমন কমিশনে কিভাবে করা হয় বিভিন্ন উইংয়ের মাধ্যমে, সেই সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে FBI এর সহায়তা নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল সচিবের কাছে। মানি লন্ডারিং এর ইস্যুটা তো আসলে দুর্নীতি দমন কমিশনের নতুন ইস্যু নয়, অ্যাকচুয়ালি সবসময়ই হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নেবে। ইতোমধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, MP, ব্যবসায়ী, পুলিশ ও আমলাসহ প্রায় 200 VIPর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে দেশি বিদেশি সহায়তা নিতে যাচ্ছে সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সব দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলনের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সড়কে অবস্থান তুলে নেয় তারা। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীরা। বৈঠকে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টরদের স্থানান্তর সহ 6 দফা দাবির সপক্ষে শিক্ষার্থীরা যুক্তি তুলে ধরলে সচিব তা মেনে নেন। আগামী 1 সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
6টা দাবির মধ্যে ইমিডিয়েটলি 5টা দাবি বাস্তবায়ন আমরা করতে পারবো এবং করার প্রক্রিয়া শুরু করব। আর একটা দাবি আমাদের পথ বাহির করতে হবে, কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা আলোচনা করে পথ বাহির করে সেটা বাস্তবায়ন করব। এটা হলো এই যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের এখান থেকে স্থানান্তর করতে হবে, সময় সাপেক্ষ। স্থানান্তর করতে গেলে কোথায় স্থানান্তর করব, কোন প্রতিষ্ঠানে খালি আছে, কে নিতে পারবে, এগুলা তো আমাদের হাতে নাই। এটা আলোচনা করে পথ খুঁজে বাহির করতে হবে, এই জন্য এটা সময় সাপেক্ষ। আর আমাদের এই দাবিগুলো মেনে নিয়েছেন, এই জন্য আমাদের স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা প্রকৌশলে শিক্ষা বিষয়ক যে উপদেষ্টা আছে তাকে আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এটা চাইবো তারা যাতে দ্রুত এটা বাস্তবায়ন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হচ্ছে চলতি মাসেই, এমন সম্ভাবনার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, উপাচার্যের সিদ্ধান্তই যেন একক সিদ্ধান্ত না হয় এমন চেষ্টা করছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, সব ধরনের রাজনীতি বন্ধ করে হল সংসদ চালু করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ আয়োজিত শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে মতবিনিময় সভা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সভায় বক্তৃতা করেন। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, পেশি শক্তি এবং সন্ত্রাস নির্ভর এবং সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে হল পর্যায়ের নির্বাচনকে সক্রিয় নিয়মিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এত সীমাহীন ক্ষমতা থাকা ঠিক না, যেরকম প্রধানমন্ত্রীর ক্ষমতা এত সীমাহীন থাকা ঠিক না। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন একটা সামন্ত জমিদারের মতো এত বড় হওয়ারও কোনো যৌক্তিক কারণ নাই, এটাকে ছেড়ে ফেলা উচিত। আমরা সেই মান্দাতার আমলের ইভ্যালুয়েশন সিস্টেমে রয়ে গেছি, সেই 6টা প্রশ্ন থেকে 4টা উত্তর দিতে হবে। আমরা কি ভেবে দেখেছি যে আমার সেই মান্দাতার আমলের যে ইভ্যালুয়েশন সিস্টেম, এটা দিয়ে আদৌ আমার জনসম্পদটা গড়ার ক্ষেত্রে কাজ করছে কিনা সেটা আমরা ভেবে দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে অনেকটাই এগিয়েছেন তারা। উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, এই টিমটি রেজিস্ট্রার সহ আমরা চাচ্ছি যে এনাদের মধ্যে একটা নিয়মিত যোগাযোগ হোক, উপাচার্যের জন্য এককভাবে সিদ্ধান্ত নিতে না পারেন। এখন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু করা খুব দরকার। অভিভাবকরা আছেন, আপনাদের জন্য বলছি, একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বেশ কিছু অগ্রগতি করেছি এবং আমরা আশা করছি যে যদি এই ধারাটা বজিয়ে রাখতে পারি, সবার সাথে কথা বলে করছি। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। বক্তারা বলেছেন, পদ্ধতিগত ভয়ের সংস্কৃতি ভেঙে বৈষম্য ও নিপীড়ন মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তুলে একাডেমিক ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সুবিধাভোগীদের তালিকা যাচাই বাছাই করা হবে। তালিকা নতুন করে করা হবে বলে জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, রাজনৈতিক দল সংস্কার ও পুনর্গঠন করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, চলমান প্রকল্পগুলো বন্ধ হবে না, তবে প্রকৃত সুবিধাভোগীর কাছে অর্থ পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, এই একটি কাজ। আরেকটা হচ্ছে সরকারি অর্থের সৎ ব্যবহার নিশ্চিত করার জন্য উন্নয়ন প্রকল্পে কিছুদিনের স্থবিরতা লক্ষ্য করা গেলেও মূলত কার্যকর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি কিন্তু জরুরি। চলমান কাজ বন্ধ হচ্ছে না, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জানা, অনেকেই ভয় সেটা পাচ্ছেন না, আমরা চলমান কাজ বন্ধ করব না কাউকে কষ্ট দিয়ে। বিশেষ করে ভাতাভোগী মানে যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, হ্যাঁ, সেফটি নেটের বেনিফিশিয়ারি যারা, এবং তাদের ভাতা এবং সংখ্যা অর্থাৎ অর্থ এবং সংখ্যাটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। যে ন্যায্য যার পাওয়ার কথা সে পাচ্ছে না, এইটুকু বলবো যে সেটা আমরা যে করে হোক শুধরাবো এবং
এই দপ্তরকে নিয়েই শুধরাবো। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন প্রয়োজন জানিয়ে উপদেষ্টা বলেন, অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হয়ে বলা হয়েছে নির্বাচিত সরকার। এসব সংস্কার করা হবে। এই সংস্কার করতে যৌক্তিক সময় পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেয়া। এই কাজটিও তো আমাদের করে যেতে হবে। তার জন্য সংস্কার অবশ্যই দরকার, কারণ আমাদের বিগত নির্বাচনগুলো এত খারাপ হয়েছে। আমাদের নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে, আপনারা এগুলো জানেন, আমি আর আপনাদেরকে বোর করতে চাই না এগুলো বলে। এগুলোকে সবটুকু রিভিজিট করতে হবে। আমার ভোটার রোল রিভিজিট করতে হবে। ভোটার রোলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে, এবং এই জায়গাগুলো শুধরাতে হবে। সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমন এবং কৃচ্ছ্রতা সাধন করা হবে বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে বসবাসকারী 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশ ও ভ্যাটিকানের ধর্মীয় নেতাদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনেরও প্রস্তাব দেন কেভিন এস র্যান্ডেল। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়টিও উঠে আসে। প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথম মাসে অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ নানা সংস্কার করেছে এবং তা অব্যাহত থাকবে। রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন তিনি। রাষ্ট্রপতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কার্যে সেনাবাহিনীর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। সত্যিকার অর্থে আর্থিক খাতের উন্নতিতে ভূমিকা রেখে দেশ গড়ার যাত্রায় সামিল হওয়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংক সহ সব নিয়ন্ত্রক সংস্থার পরামর্শ নিয়ে ব্যাংক খাতের দুর্বলতা কাটানো হবে একমাত্র অগ্রাধিকার। ফুটবল টুর্নামেন্ট আয়োজন আর প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাওয়ার বদনাম থেকে সংগঠনকে বের করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিএবি। রিজভিনা বাজের রিপোর্ট। অর্থনীতির রক্ত সঞ্চালক ব্যাংকিং খাতের প্রধানতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। তবে সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার 2008 সালের জানুয়ারি থেকে টানা বিএবি সভাপতি থেকে সংগঠনটিকে বিতর্কিত করেছেন। ছাত্র জনতার বিপ্লবের ফলে সরকার পতনের পর এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবি চেয়ারম্যান পদও হারান তিনি। সোমবার নতুন নেতৃত্ব পেল বিএবি। ঢাকা ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ সরকারকে এই বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সদস্যবৃন্দ কর্তৃক সর্বসম্মতিক্রমে খণ্ড যেই টার্মটা বাকি রয়েছে সেই টার্মটা পুরা করার জন্য ওনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হলো। অতীতের বদনাম ঘুচিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ব্যাংকিং খাত, প্রত্যাশা ব্যাংক পরিচালকদের। 6 মাসের মধ্যে আমাদের মূল দুইটাই দায়িত্ব, একটা হলো নতুন ইলেকশনটা করা, আর তার থেকে হলো যে এখন ইমিডিয়েট ব্যাংকিং সেক্টরে যেসব প্রবলেম আছে এটা বাংলাদেশ ব্যাংকের কাছে ধরে তোলা। প্রপার অর্গানাইজেশন বিল্ড আপ করা, প্রপার সিইও থাকা, সেক্রেটারি থাকা, তাহলে কিন্তু একটা অ্যাসোসিয়েশন কিন্তু অনেক এফেক্টিভ হয়। এবং রিসার্চ সেল থাকতে হবে, আর&ডি ইজ আ মাস্ট। ঝুঁকি প্রবণ নয়, এটা ঝুঁকিগ্রস্ত। দুর্দশা ব্যাংকিং সেক্টরকে যে অবস্থায় দেখে গেছিলাম 2017 সালে, বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি বর্তমানে সেই অবস্থায় নেই। এই সেন্টারকে নতুন করে শুরু করা হচ্ছে আবার। 15 to 16 years it was not as এটা আসলে ছিলই না। কিন্তু আসলে আমরা আসতাম এখানে যেটা বললেন চা নাস্তা করতাম আর কি। কাজে যেগুলো আগে প্র্যাকটিস করা হয়েছে ওগুলো রিপিট হবে না এখানে। আর চান্দা মোটি চলাবে তা না, যদি ন্যাশনাল ব্যাপারটা চান্দা উঠতেই পারে, যেমন একটা ক্যালামিটি হইতে পারে, দুর্যোগ হইতে পারে, বিভিন্ন ধরনের বর্ষা হইতে পারে, তখন তো আমাদের চান্দা তুলতেই হবে।
কাজে এটা একবার আরেক বাদ দেওয়া যাবে না, কিন্তু ওই সমস্ত কাজ হবে না, যাবে না। ও ফুটবল খেলা নাচানাচি হবে না আর। I can assure you that, ইনশাআল্লাহ। বিএবির বৈঠকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংক এশিয়া চেয়ারম্যান রোমর রউফ চৌধুরী এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নানকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অন্যান্য ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্য গঠনে কাজ করছে খেলাফত মজলিস, তবে ঐক্য গঠনে এখনও সিদ্ধান্ত নেয়নি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দল দুটির শীর্ষ নেতারা বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে এখনই কোনো চাপ দেবে না তারা। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে সরকার যথাসময়ে নির্বাচন দেবে বলে প্রত্যাশা তাদের। তাফহিমুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে নিজেদের কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল। গুছিয়ে নিচ্ছে খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশও। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনায় নির্বাচন ইস্যু। খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারা বলছেন, নির্বাচন ইস্যুতে সরকারকে এখনই চাপ দিতে চান না তারা। রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ পার্ট অঙ্গগুলো ধ্বংস হয়ে গেছে, এগুলোকে পুনর্গঠন করা, সংস্কার করা, প্রয়োজনীয় সংস্কার করে তারপরে নির্বাচনের একটা রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা। নির্বাচন সেই সময় দেওয়া উচিত যখন নির্বাচনের যে সমস্ত অ্যানামলিজম আছে আমাদের দেশে, এগুলো তারা মোটামুটি একটা সুরাহা করবেন বা একটা গ্রহণযোগ্য মাত্রা নিয়ে আসতে পারবেন, তখন নির্বাচন করা উচিত মনে করি। জাতীয় ঐক্যের বিষয়ে খেলাফত মজলিস একমত হলেও এখনও সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। রাজনীতি ঐক্য হতে হবে, রাজনৈতিক ঐক্য, নির্বাচনকালে ঐক্য হতে হবে, এক আসন এক প্রার্থী। এই জন্য আমরা কাজ করছি এবং ইতিমধ্যে আমরা জামাতের সঙ্গে বসেছি, আলাপ করেছি এবং সমমানা দলের মিটিং আমরা করে আমাদের ঐক্য আছেই, তারপর আমরা করেছি। এখন দেখা যাক সামনে, আমরা আশাবাদী ঐক্য হতে পারে। এখনো পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঐক্য সংক্রান্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সামনের দিনগুলিতে কার্যনির্বাহী ফোরাম এ ব্যাপারে পদক্ষেপ নেবে, এখনো নেই। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে ছাড়াও বিগত সময়ে সব অপকর্মের জন্য আওয়ামী লীগের বিচারের দাবি করেন এই দুই নেতা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন শিল্পী মুস্তাফা মনোয়ার। কালজয়ী এই শিল্পীকে বলা হয়ে থাকে বাংলাদেশে পাপেট শিল্প এবং আধুনিক টেলিভিশনের জনক। একসময়ের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান নতুন কুঁড়িও তার আবিষ্কার। গুণী এই শিল্পীর সুস্থতা কামনা করেছে তার পরিবার, তার সুস্থতা কামনা করেছে চ্যানেল আই পরিবারও। পান্থ রহমানের রিপোর্ট। শিল্পী ভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এই পাপেট চরিত্রগুলোর সঙ্গে দারুণ সখ্য মুস্তাফা মনোয়ারের। ছোট ছোট বাড়ি, হ্যাঁ ছোট ছোট বাড়ি, কুড়ে ঘর, দেখুনি খুব সুন্দর লাগে। বাংলাদেশ টেলিভিশনে তার সৃষ্টি পাপেট ক্যারেক্টার পারুল ছিল পরিচ্ছন্ন আর সুস্থ সমাজ ব্যবস্থার মুখপাত্র। গ্রীষ্ম মানে গরমকাল, তখন হলুদ রং, বর্ষাকাল মানে নীল রং। কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া এই চিত্রশিল্পীর সঙ্গে পাপেটের সখ্য হয় ভারত থেকেই। তোমাকে অনেক ধন্যবাদ। এই ছবিটা আমি সিসিমপুরের সব বন্ধুদের দেখাবো। পড়াশোনা শেষে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হলেও তার নামের পাশে একে একে যুক্ত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক, শিল্পকলা একাডেমি ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক আর এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সম্মান। মূলত চিত্রশিল্পী হলেও তার উদ্ভাবনী সত্তায় আধুনিক হয়ে উঠেছিল বাংলাদেশের টেলিভিশন জগৎ। শিশু প্রতিভা বিকাশে চালু করেছিলেন নতুন কুঁড়ি নামের জনপ্রিয় অনুষ্ঠান। তার স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী। দেশি বিদেশি নানা অর্জনের পাশাপাশি 2004 সালে তার মুকুটে যুক্ত হয়েছে 21 পদক। শিল্পী আর তার শিল্পকে সম্মান জানিয়েছে চ্যানেল আই পরিবারও। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের 4 নম্বর স্টুডিওটির নামকরণ হয়েছে গুণী এই শিল্পীর নামে। তৎকালীন যশোর আর বর্তমান মাগুরা জেলার নাকল গ্রামে কবি গোলাম মোস্তফা আর জমিলা খাতুনের 6 সন্তানের সবচেয়ে ছোট মুস্তাফা মনোয়ার। চট্টগ্রামের মেয়ে মেরির সঙ্গে তার সংসারে আছে এক ছেলে, এক মেয়ে। তার ভাতিজা নাফিস বিন জাফর বিশ্বখ্যাত অ্যানিমেটর।
একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে জিতেছেন অস্কার। গুণী শিল্পী মুস্তফা মনোয়ার অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। আবেদন করেছে ইসলামী সংগঠন হিজবুত তাহরির। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হিজবুত তাহরির সদস্য ইমতিয়াজ সেলিম ও আইনজীবী মেহদুল হাসান বলেন, জননিরাপত্তার জন্য হুমকি এবং আইন শৃঙ্খলা বিরোধী হিসেবে চিহ্নিত করে বেআইনিভাবে সংগঠনটিকে নিষিদ্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার। অথচ এ ধরনের দাবির সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেনি তারা। নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেয়ার কারণে দলটির অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে বহু ত্যাগ স্বীকার করেছেন বলে উল্লেখ করেন তারা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ। আড়িয়াল বিলে ড্রেজার বসানো বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে আড়িয়াল বিলে কেউ যাতে ড্রেজার বসাতে না পারে জেলা প্রশাসককে সে বিষয়ে উদ্যোগ নিতে বলেন তিনি। এছাড়া 20 দিন পর পর প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশনা দেন উপদেষ্টা। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের আয়োজনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিং অনুষ্ঠান শেষে আড়িয়াল বিল পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সে সময় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং অন্যরা। ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন। আপনি যদি একটু নিয়ন্ত্রিত ট্যুরিজম করেন, সেখান থেকে যে বেনিফিটটা আসবে সেটাও জমির মালিকের মধ্যে আপনি সেটাকে একটা মানে কো-ম্যানেজমেন্টের মাধ্যমে ইউ ক্যান শেয়ার, তখন তার আর বেচে ফেলার, বিক্রি করার তাগিদা থাকবে না। আর আপনার এখানে আপনি বলে দেন যে আড়িয়াল বিলের 14,000 জায়গায় কোনো আবাসন শিল্প হবে না। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে মেহেরপুরের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। পরে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় কুষ্টিয়ার সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু, জেলা বন বিভাগের কর্মকর্তা এসটি হামিম হায়দার সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহার নিয়ে সাজানো বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে সৃষ্ট প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে কমপক্ষে 59 জন নিহত ও আহত হয়েছেন 299 জন। ভিয়েতনামের সরকারি দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ইয়াগি ইতিমধ্যে অনেকটাই শক্তি হারিয়েছে, তবে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে। সোমবার দেশটির আবহাওয়া দপ্তর থেকে এক পূর্বাভাসে জানানো হয়েছে ল্যাংসন, কাওবাং, ইয়েনবাই এবং থাই এনগিয়েন প্রদেশে বন্যার ঝুঁকিতে রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ইয়াগির প্রভাবে গত 24 ঘন্টায় ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন 208 মিলিমিটার থেকে সর্বোচ্চ 433 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাত না কমলে বন্যা, ভূমিধসের মতো দুর্ঘটনা আরও বেশি হতে পারে বলে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে পূর্বাভাসে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ইমার্জেন্সি সেন্সর ছাড়পত্র পেয়েছে। 1975 সাল থেকে 1977 পর্যন্ত ভারতে জারি হওয়া 21 মাসের জরুরি অবস্থা নিয়ে এই সিনেমা। ছবিটি পরিচালনার পাশাপাশি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে দেখানো ঐতিহাসিক ঘটনাগুলোর ডিসক্লেইমার দিতে বলেছে সিবিএফসি।
সেন্সর বোর্ডের পক্ষ থেকে ইউএস সার্টিফিকেট পেলেও কবে এই সিনেমা মুক্তি পাবে সেই ঘোষণা দেননি নির্মাতারা। 8 জুলাই সেন্সর রিভিউয়ের জন্য জমা পড়েছিল ইমার্জেন্সি। তবে কিছু আপত্তি তুলে সেন্সর বোর্ডের কাছে চিঠি পাঠিয়ে ইমার্জেন্সির মুক্তি আটকানোর আবেদন জানান শিখরা। সেই বিতর্কের জেরে গত 6 সেপ্টেম্বর ইমার্জেন্সি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে সেন্সর ছাড়পত্র পেল কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি। এবারে রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধায় শুরু হয়েছে আউশ ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এবছর তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় ধানের ফলন ভালো হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্যে সৈয়দ অদিতের রিপোর্ট। চলতি বছর আউশ মৌসুমে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার খলসি, চাঁদপুর, নাকাইহাট, শিবপুর, কাটাবাড়ি সহ অনেক এলাকার কৃষক সমন্বিত পদ্ধতি অনুসরণ করে বন্যাপ্রবল নিচু এলাকায় আউশ চাষ করেছেন। এরই মধ্যে ধান পাকায় জেলা জুড়ে চলছে কাটা ও মাড়াইয়ের কাজ। ধান তো আমরা এখন কাটতেছি, ধানের ফলনও ভালো, বা আমরা আশা করি এর পরবর্তীতেও আমরা এই জমি এই ধান করব এবং আমাদের দেখে আরও অন্য অন্য লোক উৎসাহিত হবে। এই জমিটাতে আমরা এখন ধান কেটে আলু লাগাতে পারবো এবং ভুট্টা কাটতে পারবো এবং এই ফসলের অনেক লাভ আমরা পাচ্ছি। নিচু ও বন্যাপ্রবল হয় যেসব জমিতে আমন হয় না, সেসব জমি দীর্ঘ সময় পতিত পড়ে থাকতে বলে জানান কৃষক। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এবার প্রথম তারা আউশ করেন। বন্যাপ্রবল এলাকায় আউশের এমন ফলন হয় খুশি তারা। এছাড়াও গৌখাদ্যের চাহিদা থাকায় খড়ও ভালো দামে বিক্রি করতে পারছেন। খরচ কাটিচ্ছে, কাটিয়ে কুবে খেবে ধান আমার উবে দিয়ে তারপরে বিঘে প্রতি ফিরে টাকাও দিচ্ছে। কারিগুলোও মনে করেন ধরেন গরু খেলেন হচ্ছে, আগুর চাঞ্চে কাটা পড়েছে, এরপরে ফির মনে করেন এটা ফসল ফেলান যাচ্ছে। প্রথমবারের মতো বন্যাপ্রবল জমিতে আউশ ধানের ভালো ফলনে লাভবান হওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আউশ ফসল ওঠানোর পর কিন্তু পরবর্তীতে একটা ক্রপ পাচ্ছে, পাশাপাশি এইখানে কিন্তু গোখাদ্য হিসেবে যে কাঁচা খড় যেটা, এটা কিন্তু 2.5 থেকে 3 টাকা পিস কিন্তু তারা এখান থেকে সরাসরি বাজারে পাইকাররা কিন্তু এখান থেকে সরাসরি বাজারে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এবং এর মাঝে শ্রমিকদের কিন্তু আরেকটা নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চলতি বছর কৃষি বিভাগ 18,500 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 61,572 মেট্রিক টন। সৈয়দ অদিত, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জিকে সেচ প্রকল্পের খালের বাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতির মুখে ফসলি জমি সহ কয়েক গ্রামের মানুষ। বারবার খালের পাড় ভাঙলেও টেকসই কোনো ব্যবস্থা না নেয় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত বাঁধ সংস্কারে আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাজীব হাসান কোচির তথ্যে আফরোজা হাসির রিপোর্ট। আলমডাঙ্গার কেদারনগরে জিকে সেচ খালের 100 ফুট বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির মুখে বিস্তীর্ণ এলাকা। অভিযোগ 3 বছর আগেও পাড় ভেঙে ক্ষতিগ্রস্ত হয় হাজারো মানুষ। বহু লোকের পাড় থাকে দিল্লি, এই পাড়গুলো লিগে ভেসে যখন ভেঙে গিয়েছে তখন আমাদের খুবই ক্ষতিগ্রস্ত। বহুত লোক দৌড়িয়েছে না, ফেটে গিয়েছে একবার বেশি। আমরা তেল কিনে ধানে পানি দিয়ে আমাদের দ্বারা সম্ভব না। খুব দ্রুত আমাদের এই কেনাকাটা সংঘাত করে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে আমরা অর্ধশত গ্রামের চাষি মানে লাখ লাখ চাষি আমরা বেঁচে যাই। দ্রুত বাঁধ মেরামতে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। ব্রিজ হওয়ার পরে কিছু অংশে পানি আমাদের সেচ খালে থেকে বের হয়ে ফসলের মাঠে গিয়েছে, সে পানিগুলো ড্রেনেজ হয়ে যাচ্ছে। খুবই শীঘ্রই সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। আলোচিত ইউটিউবার হিরো আলম দাবি করেছেন রবিবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তার উপর হামলায় জড়িতরা আওয়ামী লীগ ও বিএনপির কর্মী। সোমবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সাংবাদিকদের তিনি কথা বলেন। হিরো আলম প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, রাজনীতি করে নয়, নাটক, গান, সিনেমা করে ভাইরাল হয়েছে। যারা এই হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন তিনি।
কালকে আমার উপর যখন ম্যাচ চলছে কালকে আওয়ামী লীগের লোগো ছিল, বিএনপির লোগো ছিল। কারণ প্রতিটা আমরা ছবি তাদের দেখতে যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি। যে আওয়ামী লীগের সাথে কে ছিল, কালকে বিএনপির সাথে কে ছিল, আমি প্রতিটা ফুটেজ বার করছি। এরা বলতেছে আমরা আওয়ামী লীগের লোগো না, বিএনপির লোগো না। কালকে আমাকে মারতে 2টা দলের লোকই ছিল ওখানে। ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স IDEBর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৌশলী কবির হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। দুপুরে রাজধানীর কাকরাইলে IDEB ভবনে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সদস্যদের এক যৌথ সভায় 47 সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। 5 অগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর হামিদ শামসুর রহমান কমিটি পদত্যাগ করায় IDEBর নেতৃত্বে শূন্যতার সৃষ্টি হয়। নবগঠিত অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি আগামী 1 বছরের মধ্যে নির্বাচনের আয়োজন করবে বলে জানানো হয়। নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠিয়ে অধিক সংখ্যক পদ এনে 43তম BCS-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা গ্রহণ সহ 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী 43তম BCS নন ক্যাডার প্রার্থীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তারা বলেন, BPSC 43তম BCS-এর ক্যাডার ও নন ক্যাডার ফলাফল একসাথে প্রকাশ করে, যা বিদ্যমান বিধির বিরুদ্ধে। 45তম BCS থেকে নতুন কার্যবিধি চালু হওয়ার কথা থাকলেও 43তম BCS-এর হঠকারী সিদ্ধান্তের কারণে প্রার্থীরা হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত। ভাইভায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিত এমন প্রার্থীর তালিকা প্রকাশ এবং বিধি বহির্ভূত 43তম BCS নন ক্যাডার ফলাফল বাতিলের দাবি জানানো হয়। সৌদি আরবে আটক 8 প্রবাসীর মুক্তিতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, গত 16 অগস্ট সৌদি আরবের মাহাইলের আবাহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দোয়া ও আলোচনা সভার আয়োজক ওই 8 বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। গত 24 দিন ধরে কারাগারে আটক তারা। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা আটক হওয়ায় অসহায় দিন যাপন করছে তাদের পরিবার। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেওয়ানবাগ দরবার শরীফ সহ দেশের বিভিন্ন মাজারে হামলার নিন্দা ও প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তরিকতপন্থী ছাত্র জনতা। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা সারা দেশে বিভিন্ন দরবারে নৃশংস হামলা, ভাঙচুর ও লুটতরাজের বর্ণনা তুলে ধরেন। গত 6 ও 8 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের দেওয়ানবাগের খানকাগুলোতে হামলা, লুটপাট ও ভক্তদের ওপর নির্মমভাবে হামলা করা হয়েছে। এতে একজন নিহত ও শতাধিক গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের কাছে আবেদন জানিয়ে এর বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। এবার রয়েছে খেলার খবর। US ওপেন টেনিসের পুরুষ এককের